আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জুলেখা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে অধ্যায়টি পড়াবো, সেই অধ্যায়টি পড়ানোর পূর্বে তোমাদেরকে সামান্য কিছু প্রশ্ন করি। আচ্ছা বলো তো, আমাদের গাছের কি প্রাণ আছে? হ্যাঁ, সঠিক বলেছ, গাছের প্রাণ আছে। আচ্ছা, গাছগুলো যখন মারা যায় তখন বলো তো সেগুলো শুকিয়ে কেমন হয়ে যায়? হ্যাঁ, একদম শুকিয়ে কি হয়ে যায় বলো তো? রাইট, তাদের রঙগুলো পরিবর্তন হয়ে যায়। গাছ যখন জীবিত থাকে তখন তাদের রঙগুলো থাকে সবুজ, এবং তারা যখন মারা যাচ্ছে তখন তাদের রঙগুলো একেবারেই পরিবর্তন হয়ে যাচ্ছে। এ থেকে আমরা আরও বুঝতে পারি যে দেখো, একটা গাছ যখন ছোট থাকে সে কি সারা জীবনই ছোট থাকে? না, সে কিন্তু আস্তে 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 বড় হয়। তাহলে এই যে গাছের এত রকমের পরিবর্তন, এই পরিবর্তনগুলো কি আমরা এমনি এমনি বুঝতে পারলাম? এই পরিবর্তনগুলো বোঝার জন্য আমাদেরকে সাহায্য করেছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী, এবং বাঙালিদের মধ্যে তিনি প্রথম বিজ্ঞানী যিনি গাছের প্রাণ আছে এই কথাটি আবিষ্কার করেন। হ্যাঁ, তোমরা সকলেই সঠিক ধরেছ, আমি স্যার জগদীশ চন্দ্র বসু সম্পর্কে আলোচনা করছি। জগদীশ চন্দ্র বসু বাঙালিদের মধ্যে প্রথম বিজ্ঞানী যিনি আবিষ্কার করেছিলেন গাছের প্রাণ আছে, এবং তার এই আবিষ্কার পুরো বিশ্বে তাকে সবার সামনে পরিচিতি দান করে। জগদীশ চন্দ্র বসুর জন্ম হচ্ছে 1858 সালে এবং তার মৃত্যু হচ্ছে 1937 সালে। আমাদের বাংলা বইয়ের 85তম পৃষ্ঠায় দেখো একটি অধ্যায় লেখা আছে, অধ্যায়টির নাম হচ্ছে ভাবুক ছেলেটি। তাহলে জগদীশ চন্দ্র বসুর সাথে ভাবুক ছেলেটি এই নামটি আসলে কিভাবে আসে? তাহলে একটা ছোট্ট গল্প বলি। একটা ছোট্ট ছেলে, সে ছোটবেলা থেকেই সব কিছু নিয়ে খালি ভাবে। সে ভাবে আকাশে বিদ্যুৎ কিভাবে চমকায়, সে ভাবে আকাশ থেকে বাজ কিভাবে পড়ে, সে ভাবে আচ্ছা গাছের কি ব্যথা লাগে যখন আমরা গাছটাকে মারি। সে অনেক কিছু নিয়ে ভাবে এবং তার বাবাকে সে প্রশ্ন করে। এই যে তার ভাবুক মন, তার এই ভাবুক সব কিছু প্রশ্ন তাকে পরবর্তীতে এই সব কিছু নিয়ে আবিষ্কার করার উৎসাহ দেয়। এই জন্যই জগদীশ চন্দ্র বসুকে ছোটবেলায় বলা হতো ভাবুক ছেলে। সে খুব ভেবে মানুষ সম্পর্কে, প্রকৃতির সম্পর্কে এগুলো নিয়ে ভেবেই তার সময়টাকে সে কি করত, অতিবাহিত করত। কিন্তু সেটা কাজেও লাগাতো, এবং কাজে লাগাতো বলেই তিনি আজকে আমাদের কাছে এত বিখ্যাত। তাহলে দেখো, আমরা একটু বইয়ের দিকে নজর দিই। আমাদের 85তম পৃষ্ঠায় লেখা আছে যে ভাবুক ছেলেটি অর্থাৎ জগদীশ চন্দ্র বসুর বয়স ছিল 10-11 বছর যখন সে তার বাবাকে প্রশ্ন করত, বাবা আকাশ থেকে বাজ কেন পড়ে, বিদ্যুৎ কেন চমকায়, বাবা গাছ ভেঙে গেলে কি তার ব্যথা লাগে? এই ভাবুক ছেলেটি ময়মনসিংহে তার জন্ম হয়েছিল বিক্রমপুরের রাড়িখাল গ্রামে 1858 সালের 30শে নভেম্বর, এবং তার হাতে খড়িও কিন্তু সেখানেই হয়। হাতে খড়ি মানে বোঝো, যখন আমরা প্রথম পড়ালেখা শুরু করি তখন সে সময়টাকে বলা হয় হাতে খড়ি। হাতে খড়ি শুরু হলো, এবং তিনি 1874 সালে খুব কৃতিত্বের সঙ্গে একটা ভালো রেজাল্ট করেছিল প্রবেশিকা পরীক্ষায়, এবং 1878 সালে তিনি এফএও পাশ করলেন খুব ভালো একটা রেজাল্ট করে। তারপরে আস্তে আস্তে তার পড়ালেখার ধাপ তো বাড়তেই লাগলো, এবং তিনি দেখো সেই সময়ে তিনি ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চলে গেলেন পড়াশোনা করতে। আমরা কি কেউ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে দেখেছি? এই দেখো, এটা হচ্ছে জগৎ বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে পড়ার কিন্তু অনেকেরই স্বপ্ন আছে, তোমাদেরও নিশ্চয় আছে। হ্যাঁ, আশা করি তোমরাও আরো বড় হয়ে ভালোভাবে এরকমই একটা বড় বিশ্ববিদ্যালয় থেকে একটা ভালো ডিগ্রি এবং খুব ভালো একটু পড়াশোনা জ্ঞান অর্জন করে আসো। দেখো, 1881 সালে তিনি চলে গেলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, এবং 85 সালে তিনি আবার তার যেখানে তার বাসস্থান, যেখানে তার কি বলতে পারবো, তার যে প্রাণ আটকে আছে, কলকাতায় ফিরে আসলেন। কারণ তিনি মনে করেছিলেন যে আমি আমার দেশে ফিরে গিয়েই আমার দেশের মানুষকে সেবা দিব। তাই তিনি 1885 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ফিরে চলে আসলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে। এখানে তার সাথে একটু অন্যায় হলো। তৎকালীন সময়ে ইংরেজরা সেই সময়ে শাসন করত। ইংরেজরা
জগদীশচন্দ্র বসুকে বললেন যে তুমি বাঙালি, তার উপরে তুমি অস্থায়ী পদে চাকরি করছো, তো তোমাকে তোমার বেতনের তিন ভাগে কেটে নিয়ে মাত্র 1 ভাগ দেওয়া হবে। কেউ কি মেনে নেবে বলো? সে তো পরিশ্রম করছে, সে তার সর্বোচ্চ জ্ঞানটুকুটা তার শিক্ষার্থীদেরকে দিচ্ছে। এরকম সময়ে সে কি করলো? প্রতিবাদ করলো, বললো আমি তোমার বেতন নিব না, আমি আমার শিক্ষার্থীদেরকে বিনা বেতনেই আমি জ্ঞান অর্জন করব। কি মহান একজন শিক্ষক, তাই না? এবং এইভাবেই তিনি দীর্ঘ 18 মাস, অর্থাৎ তিনি বলতে পারবো আমরা 18 মাসে তিনি একটা গবেষণাও করেছিলেন পরবর্তীতে, কিন্তু তিনি বেতন নিলেন না দীর্ঘ 3 বছর। এই 3 বছর বেতন না নিয়ে তিনি কি করলেন? তার পড়াশোনাটা ছাত্রছাত্রীদের মাঝে যে পড়াশোনার জ্ঞান বিতরণ করা তিনি চালিয়ে গেলেন। পরবর্তীতে ইংরেজ সরকার তার সামনে বাধ্য হলো কি করতে বলতো? তার দাবিগুলো মেনে নিতে। তাকে সকল বকেয়া পরিশোধ করে দিল এবং তিনি তার পদে বহাল থাকলেন। এই যে 3 বছর, এর মধ্যে তিনি অনেক গবেষণা করলেন। তিনি গবেষণা করলেন বেতার, টেলিভিশন, রাডার সহ অনেক কিছু মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন পড়ে তিনি আবিষ্কার করলেন। তরঙ্গ সৃষ্টি করলেন তিনি। তারপরে রিজোনান্স রেকর্ডার বলে একটি যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন, যা হচ্ছে গাছের অনুভূতি শক্তি আমাদেরকে বুঝতে সাহায্য করে। এরকম করে এই সকল আবিষ্কারগুলো কি করলো? একটা বহির্বিশ্বে পরিচিতি লাভ করলো। এবং দেখো, জগৎ বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, আমরা কে জানি না বলো তো? কে জানো তার নাম? হাত তুলো দেখি। বাহ, সবাই জানো। এই যে জগৎ বিখ্যাত আইনস্টাইন, তিনি বললেন জগদীশচন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতের এক একটি বিজয় স্তম্ভ। স্তম্ভ মানে হচ্ছে পিলার। দেখো, আমরা যখন বাসা নির্মাণ করি তখন আমাদের বাড়ি নির্মাণ করার আগে আমরা পিলার দেই না? কেন বলো তো? পিলারটা দিলে আমাদের বাড়িটা মজবুত হয়, যে কোনো ভূমিকম্প, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে বাড়িটা আমাদের শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, পড়ে যায় না। ঠিক তেমনি বিজ্ঞান জগৎটাকে শক্ত করার জন্য যে পিলারগুলো প্রয়োজন ছিল, যে স্তম্ভগুলোর প্রয়োজন ছিল, সেগুলো হলো এই যে ভাবুক ছেলেটি, অর্থাৎ এই জগদীশচন্দ্র বসুর ছোট ছোট আবিষ্কারগুলো। এগুলোই একটা বিরাট আকার ধারণ করেছিল। এবং তিনি কি করলেন জানো? শুধু আবিষ্কার করে তিনি থেমে থাকলেন না, তোমাদের মতো কিশোরদের জন্য, ক্ষুদে শিশুদের জন্য তিনি বই লেখা শুরু করলেন। আমরা অনেকেই জাফর ইকবালের সায়েন্স ফিকশনগুলো পড়েছি। হ্যাঁ, তারও লেখা অনেক আছে। যেমন তার লেখা আছে নিরুদ্দেশের কাহিনী। এই নিরুদ্দেশের কাহিনী বৈজ্ঞানিক কল্পকাহিনী। বিজ্ঞান নিয়ে কল্পনা করে যে কাহিনীগুলো লেখা হয় তাকে আমরা কি বলবো? বৈজ্ঞানিক কল্পকাহিনী। তারপর তিনি লিখলেন পলাতক তুফান। কিন্তু এই পলাতক তুফানটা নাম পরিবর্তন হলো, নাম পরিবর্তন হয়ে গেল অব্যক্ত। এই অব্যক্ত নামে প্রকাশ হয়েছিল। অব্যক্ত মনে বোঝো? যা আমরা প্রকাশ করতে পারি না, কথা বলে প্রকাশ করতে পারি না, তাকে বলা হয় অব্যক্ত। এই সকল লেখাগুলো আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে। তোমরা কিন্তু পারলে বইগুলো পড়বে, কারণ বই সব সময় তোমাদের ভালো বন্ধু, প্রকৃত বন্ধু, তোমাদের জ্ঞান অর্জনে সাহায্য করে। এই মহান ব্যক্তি কি বলবো, তার এই সকল কৃতিত্বের জন্য ব্রিটিশ ভারত সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করলেন। কত সালে বলতে পারবে? হ্যাঁ, তুমি বলো দেখি। রাইট, 1915 সালে। 1915 সালে ব্রিটিশ ভারত সরকার তাকে নাইট উপাধি দেন। একটি উপাধির নাম হচ্ছে নাইট উপাধি। 1916 সালে তিনি রিটায়ার্ড করলেন, তার অধ্যাপনা থেকে তিনি অবসর গ্রহণ করলেন। এবং কি করলেন জানো? তার এই অবসর গ্রহণের পরে তিনি দীর্ঘ 2 বছর ধরে একটি প্রতিষ্ঠান তৈরি করলেন, যার নাম হলো জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির। এখানে সকল প্রকার ছোটখাটো গবেষণা, সকলকে সাহায্য করা, কিভাবে কি করতে হবে, এই হেল্পগুলো করা তিনি এখানে করা শুরু করলেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে আরেকটা উপাধি দেয়া হলো, ডিএসসি। 1935 সালে তাকে এই উপাধিটা দেয়া হয়। এবং এই মহান ব্যক্তি ভারতের গিরিডি নামক শহরে বা গিরিডি নামক রাজ্যে 1937 সালের 23শে নভেম্বর মৃত্যুবরণ করেন। তাহলে এক বাক্যে একটু বলো তো, আমি কার সম্পর্কে বললাম? রাইট, জগদীশচন্দ্র বসু সম্পর্কে। তার জন্মসাল হলো 1858 সাল এবং মৃত্যু সাল হলো 1937। এবং তিনি কোথায় অধ্যাপনা করছিলেন? হ্যাঁ, ভারতের বা কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে। এবং তার সব থেকে বড় আবিষ্কার কি? গাছেরও প্রাণ আছে। তাহলে আশা করি এই অধ্যায়টি সম্পর্কে তোমাদের আর কোনো রকমের কোনো বাধা থাকলো না।
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এই অধ্যায়টি খুব ভালোভাবে রিডিং পড়বে এবং তোমাদেরকে আমি বারবার বলেছি, ক্লাসেও বলেছি, আবারও বলছি, তুমি যত রিডিং পড়বা তুমি সেই অধ্যায় সম্পর্কে তুমি অনায়াসে লিখতে পারবে। তার জন্য তোমার কোনো রকমের কোনো শীট প্রয়োজন পড়বে না, কোনো প্রশ্ন মুখস্থ করা লাগবে না, কারণ গল্প জানা থাকলে, তথ্য জানা থাকলে ওটা আমরা গুছিয়ে লিখতে পারি। আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের মধ্যে সৃজনশীলতা আনার, মুখস্থ বিদ্যাকে পরিহার করতে হবে। আচ্ছা, তাহলে আজকে আমরা অধ্যায়টা এখানেই শেষ করছি। যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই বলবে। আমার ক্লাস শেষ করার আগে একটি কথা বলি, আমাদের কিন্তু সকলেরই জগদীশচন্দ্র বসুর মতো একটি লক্ষ্য রাখা দরকার যে আমি বড় হয়ে এটা হব। যেমন জগদীশচন্দ্র কিন্তু ছোটবেলা থেকেই ভাবতেন যে আমি আসলে এই সকল কিছু নিয়ে আমি করতে চাই, কিছুটা করতে চাই। যেমন আমি আকাশের বিদ্যুৎ কেন চমকায় এটা নিয়ে আমি একটা আবিষ্কার করতে চাই, আমি গাছ সম্পর্কে আরো জানতে চাই। এই জানার ইচ্ছাটাই তাকে দেখো জগৎ বিখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু তৈরি করলেন। তাহলে জানার ইচ্ছা অবশ্যই থাকতে হবে, জীবনে বড় হতে হলে লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সব থেকে বড় কথা বাবা মা ও শিক্ষকদের কথা মেনে চলতে হবে। তাহলে আশা করি তোমরা সকলেই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।